পরিচয়পত্র দেওয়ার নাম করে লাইনে দাঁড় করানো হলো ৬৩ জন হিন্দু বাঙালিকে। গ্রামের মানুষ ভেবেছিলেন হয়তো এবার শান্তি ফিরবে, যুদ্ধের ভয় কিছুটা হলেও কমবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের কুশিয়ারা নদীর তীর লাল হয়ে গেল বাঙালি হিন্দুর রক্তে। ১৯৭১ সালের ১৪ই জুন ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট জেলার বালাগঞ্জ থানার অন্তর্গত ছোট্ট গ্রাম আদিত্যপুর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই গ্রামটি ছিল সমৃদ্ধ এবং হিন্দু অধ্যুষিত। মানুষ চাষাবাদ করত, নদীর জলে মাছ ধরত আর শান্তিপূর্ণ জীবন কাটাত। ১৯৭১ সালের পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে এবং হিন্দু জনগোষ্ঠীর ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ হিন্দু প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে যান। তবে বালাগঞ্জ এলাকার অনেক হিন্দু গ্রাম ছেড়ে না গিয়ে সেখানেই থেকে যান। ১৯৭১ সালের ১৪ই জুন পাকিস্তানি সেনাবাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় আদিত্যপুর গ্রামে ৬৩ জন বাঙালি হিন্দুকে হত্যা করে। আজ এই গণহত্যার ৫৪ বছর পার হয়ে গেছে, কিন্তু আদিত্যপুরের কুশিয়ারা নদীর জল আজও কি সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে পেরেছে? আমাদের নতুন প্রজন্মের কতজন জানে এই নারকীয় গণহত্যার কথা? যদি আপনার মনে হয় এই রক্ত ভেজা ইতিহাস প্রতিটা বাঙালির জানা উচিত, তবে ভিডিওটি এখনই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই সত্যকে ছড়িয়ে দিন। আপনার একটা শেয়ার হয়তো নতুন প্রজন্মকে হিন্দু গণহত্যার এই ইতিহাস জানাতে সাহায্য করবে। পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে আপনার অনুভূতি লিখে জানান। এমন আরও অনেক অজানা এবং সত্য ইতিহাস নিয়ে আমরা আসছি। সেই সব পর্ব মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের এই হারিয়ে যাওয়া ইতিহাস তুলে ধরার প্রেরণা। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভোর হতে তখনও ঢের বাকি। পূব আকাশ লাল হওয়ার ঠিক ২ ঘন্টা আগে নিস্তব্ধ আদিত্যপুর গ্রামটা কেঁপে উঠল দানবীয় গর্জনে। চারটি যমদূত সম ট্যাঙ্ক নিয়ে নিঃশব্দে আদিত্যপুরে পা রাখল পাকিস্তানি সেনাবাহিনীর ২৫ থেকে ৩০ জন জল্লাদ। ১৯৭১-এর সেই ১৪ই জুন আদিত্যপুরের মানুষ জানতো না সূর্য ওঠার আগেই তাদের নিয়তি লেখা হয়ে গেছে রক্তের অক্ষরে। অল্প সময়ের মধ্যেই পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকারদের সাহায্যে পুরো আদিত্যপুর গ্রাম ঘিরে ফেলে। তখনও গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ বুঝতেই পারেনি কি ভয়ঙ্কর ঝড় নেমে আসতে চলেছে তাদের জীবনে। হঠাৎ নীরবতা ভেঙে লাউড স্পিকারে ভেসে আসে ঘোষণা, গ্রামে নাকি শান্তি কমিটি গঠন করা হবে আর সংখ্যালঘু হিন্দুদের দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। কথাগুলো শুনে অনেকেই ভেবেছিলেন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে, কিন্তু কেউই জানতেন না এই ঘোষণার আড়ালেই লুকিয়ে আছে এক নির্মম হত্যাযজ্ঞের প্রস্তুতি। পাকিস্তানি সেনারা বন্দুকের মুখে হিন্দুদের বাড়ি থেকে বের করে এনে আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো করে। সেখানে ৬৫ জন পুরুষকে বেঁধে একটা ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয়। ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে একজনের কথা আমি এখন বলে নিই আপনাদের সামনে। আদিত্যপুর গণহত্যার ইতিহাসের পাতা উল্টালে একটা নাম ঘৃণার সাথে বারবার উঠে আসে। সেই নাম আব্দুল আহাদ চৌধুরী। হিন্দু বিদ্বেষী এই নেতা পাকিস্তানি সেনাদের কাছে পরিচিত ছিল তাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হিসেবে। এর ছবি উপলব্ধ নেই, তাই আমরা দেখাতে পারছি না। ১৪ই জুন ভোরে যখন পাকিস্তানিরা ৪টি ট্যাঙ্ক নিয়ে গ্রামে ঢোকে, তখন তাদের পথপ্রদর্শক ছিল এই আহাদ চৌধুরী। গ্রামবাসীরা যখন প্রাণ ভয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য, তখন সেই তাদেরকে অভয় দিয়ে বলেছিল, ভয় নেই, আমরা আপনাদের আইডেন্টিটি কার্ড দেব, শান্তি ফিরবে এলাকায়। তার এই পরিচিত কণ্ঠস্বর আর মিথ্যা আশ্বাসে বিশ্বাস করেই ৬৫ জন মানুষ যমদূতের সামনে এসে দাঁড়িয়েছিলেন। তার একটা ইশারায় কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হয় নারকীয় তাণ্ডব। শুধু তাই নয়, গণহত্যার পর গ্রামের যুবতীদের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয় তার নেপথ্যেও ছিল এই
কুখ্যাত নেতার সক্রিয় মদত। পাক সেনারা গুলি চালিয়ে 63 জন হিন্দুকে ঘটনাস্থলেই হত্যা করে, তবে তাদের মধ্যে 2 জন মৃতের ভান করে বেঁচে যান। এরপর রাজাকাররা গ্রাম লুটপাট করে এবং পাকিস্তানি সেনারা নারীদের উপর চরমতম নির্যাতন চালায়। একজন নারীকে আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে বন্দি করে রাখা হয়। হিন্দু গণহত্যার সেই ভয়ঙ্কর দিনে নিহতের সংখ্যা আরো অনেক বেড়ে যেতে পারত, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কিছু মানুষ শেষ মুহূর্তে পালিয়ে যেতে সক্ষম হন। আবার কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থেকে মৃতের ভান করে প্রাণে বেঁচে যান। কিন্তু সেখানেই শেষ হয়নি পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের সেই নৃশংসতা। হত্যাযজ্ঞের পর তারা ঝাঁপিয়ে পড়ে গ্রামের হিন্দু নারীদের ওপর। শুরু হয় অমানবিক নির্যাতন, পাশবিক অত্যাচার। অনেক নারীকে ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানি সেনার ক্যাম্পে। ইতিহাস গবেষকরা জানাচ্ছেন, সেই দিন এক হিন্দু যুবতীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে। কয়েকদিন পর তিনি ফিরে আসেন ঠিকই, কিন্তু তার দেহ ছিল ক্ষতবিক্ষত, নির্যাতনের চিহ্নে ভরা। ভাবুন একবার কি ভয়াবহ নরক যন্ত্রণা সেদিন নেমে এসেছিল। 1971 সালের 14ই জুন কি নরক যন্ত্রণা নেমে এসেছিল সিলেটের ওই ছোট্ট গ্রাম আদিত্যপুরে। তবু এই রক্তাক্ত ঘটনার সাক্ষী হয়ে বেঁচে ছিলেন কয়েকজন মানুষ। গুলির আঘাতে গুরুতরভাবে আহত হওয়ার পরও বুদ্ধি এবং অসীম মানসিক শক্তিতে মৃত্যুকে পরাজিত করে বেঁচে যান সুশান্ত গুপ্ত পুরকায়স্থ ওরফে মিলন এবং বুলু দে। পরবর্তীকালে তাঁরা বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই দিনের বিভীষিকাময় স্মৃতি তুলে ধরেছেন। কিভাবে নিরস্ত্র মানুষদের লাইনে দাঁড় করিয়ে গুলি করা হয়েছিল, কিভাবে গ্রামের নারীদের ওপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। তাদের সেই সাক্ষ্য আজও মনে করিয়ে দেয় আদিত্যপুর শুধু একটা গ্রামের নাম নয়, এটা ইতিহাসের বুকের ওপর লেখা একটা রক্তাক্ত অধ্যায়। 17ই জুন নিহতদের দেহ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে রাজাকাররা লাশগুলো মাটিতে চাপা দেয়। গণহত্যার 8 দিন পর 1971 সালের 22শে জুন আদিত্যপুরের আকাশ তখনও শোকাতুর, আর মাটি ভিজেছিল শহীদের রক্তে। ঠিক সেদিনই বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম সেনাপতি MAG ওসমানী নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটা দল এই অভিশপ্ত গ্রামে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল বিশ্বের সামনে এই নারকীয় তাণ্ডবের প্রমাণ তুলে ধরা। ওসমানীর নির্দেশে গণকবরটা পুনরায় খনন করা হয়। মৃতদেহগুলি যখন তোলা হচ্ছিল তখন উপস্থিত মুক্তিযোদ্ধাদের চোখের জল আর কুশিয়ারা নদীর জল যেন এক হয়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন এই বর্বরতার সাক্ষী থাকুক গোটা বিশ্ব। তাই সেই নিথর দেহগুলো ট্রাকে করে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সামনে সারি সারি করে রাখা হয় 63টি লাশ। ক্যামেরার প্রতিটি ক্লিকে ধরা পড়েছিল পাকিস্তানি হায়নাদের পৈশাচিকতার প্রমাণ। সংবাদ মাধ্যমের কর্মীরা স্তম্ভিত হয়ে দেখেছিলেন কিভাবে একটা শান্ত গ্রামকে নিমেষেই শ্মশানে পরিণত করা হয়েছে। পরিচয় নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিকভাবে তথ্য নথিভুক্ত করার পর সেই 63 জন বীর সন্তানকে আবারও ফিরিয়ে আনা হয় তাদের প্রিয় আদিত্যপুরে। যে বিদ্যালয়ের সামনে তাদের লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল, সেই আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণেই তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়। আপনার কি জানা আছে আপনার এলাকায় কোনো অখ্যাত বধ্যভূমি বা মুক্তিযুদ্ধের বীরত্বগাথা? কমেন্টে আমাদের লিখে জানান, আমরা পৌঁছাবো সেই ইতিহাসের সন্ধানে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে।
किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 278 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना, 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन, आत्मनिर्भर भारत। यादव जी का मिशन, हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।